প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ভারতীয় নাগরিকত্ব অথবা এলটিভি অর্থাৎ লং টার্ম ভিসা সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যাদের পাসপোর্ট ব্ল্যাকলিস্ট হয়ে গেছে, আমাদের ভারতে প্রবেশ করতে পারছেন না এবং অনেকদিন হলো ভারতে পাসপোর্ট করে এসে মেয়াদ চলে গেছে, তার জন্য পাসপোর্ট অকেজো হয়ে গেছে। তারা এলটিভির আবেদন করবেন নাকি সিএএ তে আবেদন করবেন বুঝতে পারছেন না। তাদের জন্য আজকের এই মেসেজটি। কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তার কারণ নেই। আপনারা সবকিছু সমাধান করতে পারবেন আমাদের এই ভিডিওটি পর্যালোচনা শুনলে। আজকে আপনাদেরকে দিক নির্দেশনা দেবেন ভারতের বিখ্যাত একজন অ্যাডভোকেট জনাব কুমার সাহেব। চলুন আমরা দেখি উনি আইনের মাধ্যমে আমাদেরকে কি সদুপদেশ এবং কি উপকারে আসতে পারেন। এবং আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলে বেশিরভাগ ভিডিওগুলোই তথ্যবহুল এবং ইনফরমেটিভ। আপনারা যদি মনে করেন ভিডিওটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো প্রয়োজনে এই অ্যাডভোকেট কুমার সাহেবের নাম্বার দেওয়া আছে, ভিজিটিং কার্ড দেওয়া আছে সবগুলো ভিডিওতে। আপনারা ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন এবং ইচ্ছা করলে সরাসরি ওনার চেম্বারে গিয়েও কথা বলতে পারেন। আপনারা সঠিক সেবা পাবেন। ধন্যবাদ সবাইকে। চলুন দেখি উনি কি উপদেশ বা কি পরামর্শ আমাদেরকে দেন। ভালো থাকবেন। পাসপোর্ট ব্ল্যাকলিস্ট হয়ে পড়েছে, এখনই মুক্তির উপায় জানুন। সঙ্গে থাকছে সিএএ আবেদন জরুরি কেন, যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে দেওয়া উচিত। হ্যালো, নমস্কার, আমি অ্যাডভোকেট কুমার লিগ্যাল টেকনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনা একটু অন্যরকম হবে মানে আজকে আমরা একটা লিগ্যাল ডিসপিউট নিয়ে কথা বলবো। বহু মানুষই বিভিন্ন দেশ থেকে, ভারতবর্ষ থেকে, ধরুন বাংলাদেশে গেছেন, বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসার পথে আপনাকে দেখাচ্ছে ভারতবর্ষ ঢুকতে দিচ্ছে না, বা অন্য দেশ থেকে আপনি ভারতের ভিসা নিয়ে অ্যাপ্লাই করেছেন, ভিসা পেয়ে গেছেন, আসতে যাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে ইমিগ্রেশন অফিসার আপনাকে আটকে দিচ্ছে, বলছে আপনাকে ঢোকানো যাবে না। আপনি বারবার চেষ্টা করছেন কমিউনিকেশনস করার, কোথাও থেকে কোনো উত্তর পাচ্ছেন না। আজকের ভিডিও একান্তভাবে তাদের জন্য যাদের পাসপোর্ট ব্ল্যাকলিস্ট বা ডিপোর্টেশন স্ট্যাম্প পড়ে গেছে। আজকের ভিডিও তাদের জন্য যাদের পাসপোর্ট ব্ল্যাকলিস্ট অথবা ডিপোর্টেশন স্ট্যাম্প পড়ে গেছে, যারা ভুলবশত ভারতবর্ষে ঢোকার অধিকার হারিয়ে ফেলেছেন। বোঝা গেল? যারা ভুলবশত ভারতীয় হয়েও ভারতে ঢোকার অধিকার হারিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে কি করা যাবে? ব্ল্যাকলিস্ট কেন করা হয়? প্রথমে জানতে হবে ব্ল্যাকলিস্ট কেন করা হয়। ভুলবশত হলে কিভাবে নিষেধাজ্ঞা উঠানো যায়, এগুলো আমরা আলোচনা করবো পয়েন্ট বাই পয়েন্ট। 1 নম্বর হচ্ছে ব্ল্যাকলিস্ট কেন করা হয়। ব্ল্যাকলিস্ট যদি ভুলবশত হয় তাহলে নিষেধাজ্ঞা কিভাবে আপনার ওপর থেকে উঠানো যাবে। এ প্রসঙ্গে অ্যাডভোকেটের ভূমিকা কি সেটাও আলোচনা করব। আর আলোচনা করব সিএএ আইন অনুযায়ী এখনই আবেদন কেন করা জরুরি। তাহলে শুরু করা যাক। পার্ট 1, কেন ব্ল্যাকলিস্ট হয়, লোকে ব্ল্যাকলিস্টেড কেন হয়, পাসপোর্ট কেন ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়। একজন মানুষকে ভারত সরকারের পক্ষ থেকে ব্ল্যাকলিস্টেড করা হয় এই কারণগুলোতে। কী কারণগুলো? ভুল তথ্য দিয়ে ভিসা নেওয়া। যখন আপনি ভিসা আবেদন করেছেন, সেখানে যে তথ্য দিয়েছেন তাতে ভুল ত্রুটি ছিল। হতে পারে ইচ্ছাকৃত, হতে পারে অনিচ্ছাকৃত। হ্যাঁ, অনেকে না জেনেও ভুল ত্রুটি করেন।
অনুমোদিত সময়ের বেশি সময় ভারতে থেকে যাওয়া। আপনার ভিসা সময় অতিক্রান্ত হয়ে গেছে, আপনি ভিসা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করেননি, আপনি লং টার্ম ভিসার জন্য অ্যাপ্লাই করেননি, আপনি মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, কোনো অসুবিধা নেই, ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো বলে গান গাইছেন, খুব ভালো। কিন্তু আপনি এসেছেন অন্য একটি দেশ থেকে, বাংলাদেশ, দুবাই, যে কোনো দেশ থেকে আপনি এসেছেন, এবং আপনি সেই সময় জাল ডকুমেন্ট পরিচয় ব্যবহার করেছেন, অনুমোদিত সময়ের বেশি ভারতে থেকে গেছেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে জাল ডকুমেন্ট দিয়েছেন। অনেক সময় করে এজেন্টরা বানিয়ে দেয়, মানুষ বুঝতে পারে না কি বলছে, ইমিগ্রেশনের ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার নয়, তো এজেন্টের কথাকে উনি তখন ভগবান, উনি বলছেন চলো তোমাকে একটা নতুন করে এই ডকুমেন্ট বানিয়ে দিই, কারি টাকা নিয়ে নেয়, ডকুমেন্ট বানিয়ে দিল, আপনি ফেসে গেলেন, আপনার পাসপোর্ট ব্ল্যাকলিস্টেড হয়ে গেল। ইমিগ্রেশন নিয়ম লঙ্ঘন, যেমন ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করা, ইমিগ্রেশনের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে এসছেন বেড়াতে, এসে এখানে আপনি জব করছেন, ব্যবসা করছেন, ঠিক আছে, যদি ধরা পড়েন তো আপনার পাসপোর্ট ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে। আপনি মেডিকেল ভিসাতে এসছেন, আপনি ডাক্তার দেখাচ্ছেন না, আপনি এসে কাজে লাগে পড়েছেন, ধরা হয়েছে, এই আপনি মেডিকেল ভিসায় এসেছিলেন, ডাক্তার দেখিয়েছেন, কী ব্যাপার, ডাক্তার কি বলেছে তার রিসিট কই, ডাক্তারের প্রেসক্রিপশন কই, আপনি কিছুই নেই আপনার কাছে, আপনি মেডিকেল ভিসা নিয়ে এসছেন, কিন্তু আপনি এখানে এসে চাকরি বাকরি ব্যবসা করছেন, তো ধরা পড়লে ব্ল্যাকলিস্টেড করে দেবে। পরিষ্কার। অপরাধমূলক কাজ বা সন্দেহজনক ইতিহাস, আজকের ভারতে এটা খুবই ইম্পর্টেন্ট সিকিউরিটি সিস্টেমে। যদি আপনি কোনো অপরাধমূলক কাজ করে এদেশে এসে থাকেন, আপনার যদি কোনো সন্দেহজনক ইতিহাস থেকে থাকে, আপনাকে ধরার পর আপনাকে ইনভেস্টিগেট করে যদি এগুলো পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার পাসপোর্ট ব্ল্যাকলিস্টেড হতে পারে। মনে রাখবেন, সব ব্ল্যাকলিস্টের কারণ খারাপ উদ্দেশ্য নয়, এটাও মনে রাখা উচিত যে আপনার যে উদ্দেশ্য খারাপ হলে আপনি ব্ল্যাকলিস্টেড হবেন এরকম নয়, উদ্দেশ্যের সাথে ব্ল্যাকলিস্টেড হওয়ার কোনো সম্পর্ক নেই। অনেক সময় শুধুমাত্র ভুল বোঝাবুঝিতেও ব্ল্যাকলিস্ট হয়ে যেতে পারে, আর মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল অফিসারের সাথে, ও সময় নেই, ব্ল্যাকলিস্ট করে দেবে। তাহলে এবার পার্ট টুতে আমরা দেখব আপনি যে ব্ল্যাকলিস্টেড হয়েছেন কি হননি সেটা বুঝবেন কি করে। খুব ইম্পর্টেন্ট। কি করে বুঝবেন? যদি নিচের কোনোটি, মানে এই যে পয়েন্টগুলো বলবো তার মধ্যে একটা আপনার সাথে ঘটে থাকে, তাহলে জানবেন পাসপোর্ট ব্ল্যাকলিস্টেড হয়েছে। কারো কারো ক্ষেত্রে পাসপোর্টে স্পষ্টভাবে লেখা থাকে ব্ল্যাকলিস্টেড, ডিপোর্টেড, এরকম কিছু লেখা থাকে। ভারতবর্ষে ঢোকার সময় ইমিগ্রেশন অফিসার আপনাকে আটকায় বা ফিরিয়ে দেয়, স্ট্যাম্প কিছুই বললো না, আটকালো না, যেতে পারবেন না, আপনি গেট ব্যাক, আপনি ব্ল্যাকলিস্টেড হয়ে গেলেন, আপনি টের পেলেন না। নতুন ভিসা বারবার রিজেক্ট হচ্ছে, বারবার ভারতে আসার জন্য চেষ্টা করছেন, ভিসা অ্যাপ্লাই করছেন, ভিসা রিজেক্ট হচ্ছে, ধরে নিতে হবে ডাল মে কুছ কালা হয়, ব্ল্যাকলিস্টেড হয়েছে। FRRO বা কনসুলেট থেকে উত্তর আসছে না, আপনি মেল করছেন FRRO-কে, কনসুলেটকে মেল করছেন, কোনো রেসপন্স দিচ্ছে না, আপনাকে কোনো জবাব দিচ্ছে না, ধরে নিতে হবে ইউ আর ব্ল্যাকলিস্টেড। এইবার আসি 3 নম্বর পয়েন্ট, যে প্রত্যেক সমস্যা, আমি বারবার বলে থাকি প্রতিটা ভিডিওয়, সমস্যা থেকে ভয় পাবেন না, কারণ প্রত্যেক সমস্যা আপনার সাথে করে একটা সমাধান নিয়ে আসে। যারা সমাধান খুঁজে পায় তারা সমস্যা থেকে বেরিয়ে যায়, যারা সমাধান খুঁজে পায় না তারা সমস্যাকে পুষতে থাকে, রোগ ভোগ হলে আস্তে আস্তে সমস্যা ক্যান্সারে পরিণত হয়, আর লিগাল লিটিগেশন, লিগাল ডিসপিউট হলে সেটাও আস্তে আস্তে বড় আকার ধারণ করতে থাকে।
সেই জন্যে শরীর খারাপ হলে ডাক্তার দেখান, লিগ্যাল ডিসপিউট হলে অবশ্যই অবশ্যই কোনো না কোনো আইনজীবীর সাথে কনসাল্ট করুন। সবসময় পেড কনসালটেন্সি হয় না, বিভিন্ন কোর্টে এরকম এক একটা বেঞ্চ থাকে যেখানে আপনাকে ফ্রিলি কনসাল্ট করার জন্য অনেক আইনজীবী থাকেন, তাদের সাথে কনসাল্ট করুন। সমস্যা হলো আপনার কাছে পয়সা নেই তো সরকারি সাহায্য নিন, ফ্রিতে কনসাল্ট করে আপনাকে। এবার দেখুন, নিষেধাজ্ঞা তুলতে গেলে আমাদের কি কি করতে হবে, খুব ইম্পর্টেন্ট। FRRO অফিসে চিঠি দিন বা RTI এর মাধ্যমে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এই আইনের মাধ্যমে ওদেরকে চিঠি দিয়ে FRROকে চিঠি দিন, তথ্য চান যে কী ব্যাপার, আমি মেল করছি আপনারা উত্তর দিচ্ছেন না, আমার বা পাসপোর্টের নাম ব্ল্যাক লিস্ট মেরে দিয়েছে, কী কারণটা তো আমাকে জানান। ধাপ 2, প্রেজেন্টেশন, আবেদন দিন। রিপ্রেজেন্টেশন, পুনরায় আবেদন দিন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ফরেনার্স ডিভিশন বা FRRO বরাবর। সেখানে লিখে দিন আপনি কে, আপনার পরিচয় দিন, কবে ও কীভাবে ব্ল্যাক লিস্টেড হলেন সেটা জানান, কি ভুল হয়েছিল সেটা স্বীকার করুন, এবং কেন ভারতে ফিরতে চান, আপনার উদ্দেশ্য কি। ভালোই তো আছেন, থাকুন না, ইন্ডিয়াতে ফিরে কি করবেন, কি কাজ আছে ইন্ডিয়াতে, ভারতে এসে কি করবেন সেটা জানাতে হবে। ধাপ 3, অ্যাফিডেভিট দিন। অ্যাফিডেভিটে ভুল স্বীকার, যদি কোনো ভুল করে থাকেন আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন, আপনার চিঠি পাঠানোতে সেই চিঠির উত্তরে যদি দেখা যায় আপনার ভুল আইডেন্টিফাইড, সেক্ষেত্রে একটা অ্যাফিডেভিট দিন। এই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাফিডেভিট দিন, সেখানে ভুল স্বীকার করুন, ক্ষমা চান, যদি প্রয়োজন মনে করেন যে ক্ষমা চাওয়া উচিত অবশ্যই ক্ষমা চান। সত্য তথ্য দিয়ে আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল সেটা বোঝান, দাদাগিরি করবেন না, পোলাইটলি অ্যাপ্রোচ করুন যে স্যার এরকম আমি আসছিলাম, আমার ঢুকতে দেয়নি, আমার পাসপোর্টটা ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, কারণটা কি আমাকে কিছু বলেনি, তো আপনারা যদি কাইন্ডলি কারণটা বলেন। এবার যখনই আপনি কারণটা জানতে পারলেন তখন আপনি তাদেরকে একটা চিঠি লিখলেন, স্যার এরকম ভুল আর করবো না, আমি ক্ষমা চাইছি, এফিডেভিটের মাধ্যমে। এফিডেভিট করে ক্ষমা চেয়ে আপনি একটা আবেদন করুন। ধাপ 4, এর সাথে এই আবেদনের মধ্যে ডকুমেন্টেশনস আপনাকে দিতে হবে। কী কী, পুরনো পাসপোর্টের কপি দেবেন, ব্ল্যাকলিস্ট স্ট্যাম্পের ছবি যদি স্ট্যাম্প মেরে দিয়ে থাকে তার ছবি দেবেন, ইন্ডিয়ান কানেকশন, স্পাউস, চাইল্ড, জন্মস্থান ইত্যাদি। ভারতবর্ষে আপনার যদি কেউ থাকে, হতে পারে আপনার ছেলে, স্ত্রী, আপনার রিলেটিভ ভারতে আছে, ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, আপনি আসতে পারছেন না, যেখানে থাকেন তাদেরকেও নিয়ে যেতে পারছেন না, বিচিত্র পরিস্থিতির মধ্যে কাটাচ্ছেন, তো এই স্টেপগুলো আপনাকে নিতে হবে। মেডিকেল ইমার্জেন্সি বা লিগাল কারণ থাকলে সেগুলোর প্রমাণ দিন। যদি দেখা যায় যে আপনার ভারতবর্ষে কোনো চিকিৎসার জন্য আসতে হবে, আপনি মেডিকেল ভিসা চাইছেন, মেডিকেল ইমার্জেন্সি আছে, তার প্রমাণ দিন। ওখানকার ডক্টরস যদি আপনাকে সার্টিফাই করে, রেকমেন্ড করে, সেরকম কিছু লেটার থাকবে দিন। ধাপ 5, পুনরায় ভিসা অ্যাপ্লিকেশন করুন। এইসব দিয়ে আবার ভিসা অ্যাপ্লিকেশন করুন, নতুন পাসপোর্ট বানিয়ে ফ্রেশ আবেদন করতে পারেন, আগের ভুল স্পষ্ট করে ব্যাখ্যা করে দিন। পার্ট 4, অ্যাডভোকেটের ভূমিকা। দেখুন এখানে আইনজীবীদের ভূমিকা এইটুকুই থাকে যে একজন আইনজীবী আপনাকে এই রিপ্রেজেন্টেশন, যেটা আপনি প্রেয়ার দিচ্ছেন, অ্যাপ্লিকেশন করছেন, এটা উনি ড্রাফট করে দেবেন। আপনার এফিডেভিট যেটা, সেটা উনি এফিডেভিট তৈরি করে দেবেন। আপনার হয়ে কনসুলেট বা MH-এর সঙ্গে প্রপার কমিউনিকেশন তৈরি করবেন, কারণ আপনি তো ঢুকতে পারছেন না ইন্ডিয়াতে, তাহলে ইন্ডিয়াতে কমিউনিকেশনটা কে করবে আপনার হয়ে? কোনো না কোনো লিগাল প্র্যাকটিশনার করবে, যিনি এই ফিল্ডে মোটামুটি আইডিয়া রাখেন। আর প্রয়োজনে উনি হাইকোর্টে রিট পিটিশন ফাইল করবে আপনার পক্ষ থেকে, প্রয়োজনে সুপ্রিম কোর্টে রিট পিটিশন ফাইল করবে আপনার ব্ল্যাকলিস্টে তোলার জন্য, উনি লড়াইটা করবেন। আপনি তো ঢুকতেই পারছেন না, আপনি কি করে সে লড়াই করবেন, তাই না? হাইকোর্ট, সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করা,
বাস্তব অভিজ্ঞতায় বলছি, অনেকেই ডকুমেন্টেশনে ভুল করেন আর তাতেই কাজটা আটকে যায়, জানেন তো। অনেকেই কী করে যে ইমিগ্রেশন লয়ার যারা আছেন, আমাদের যারা অ্যাডভোকেট আছেন, যারা একটু অভিজ্ঞ, তাদের চার্জ ফার্জগুলো একটু বেশি সবসময় হয়। লিগাল ফিজটা তাদের জন্য, তারা কাজও করেন, ফিজ নেন তো কাজ করেন, তো সেই জন্য অনেকে নিজে নিজেই অ্যাপ্লিকেশান সব করে দেয়। দেখে দেখে এখন সব ইন্টারনেট হয়েছে, চ্যাট জিপিটি হয়েছে, সব দেখে দেখে একটা মেরে দিল, ব্যাস। সেকেন্ড ভুল, একটা ভুল কিছু গেল, আপনার সারা জীবনের জন্য পথটা বন্ধ হয়ে গেল। নিজের মতো করে ভুল এফিডেভিট দেবেন না, ভুল তথ্য, অর্ধেক ডকুমেন্ট নিয়ে আবেদন করবেন না, ইনকমপ্লিট ফাইল রেডি করে আবেদন করবেন না। যতক্ষণ না আপনার ফাইল রেডি হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি আবেদন করবেন না, কমপ্লিট ফাইল আবেদন করুন। সরকারকে হুমকি বা চাপ দেবেন না, গভর্নমেন্টকে চোখ রাঙাবেন না। সরকার, তার ক্ষমতা অসীম, সে কি করতে পারে আপনার ধারণার বাইরে। তাই সরকারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না, চাপ দেবেন না, অনুমান করে কাজ করবেন না, আইডিয়াতে কাজ করবেন না। মনে হয় এটা হয়েছে, তাহলে এইভাবে একটা করে দেখি, আর ঢিল মেরে দেখি তো কী হয়। কখনো এই কাজ করতে যাবেন না, সাংঘাতিক বুমেরাং হয়ে ফিরে আসবে আপনার কাছে। বোঝাতে পারলাম? তাহলে এই গেল ব্ল্যাক লিস্ট পাসপোর্ট যাদের, তাদের নিয়ে আলোচনা। এখন সিএএ এর আপনাদের আশীর্বাদ ভালোবাসার আমার অনেকগুলো ভিডিও প্রায় ভাইরাল হচ্ছে, 1 লাখের ওপরে ভিউজ হয়ে গেছে, এরকম চলছে। তো আমি আরেকবার বলবো, আমাকে অনেকে প্রশ্ন করেছে এর কোনো লেটার আছে যে 30 দিন টাইমের, এসব বোকা বোকা প্রশ্ন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বলে দিয়েছেন 30 দিন সময় দিচ্ছি, তার মধ্যে অ্যাপ্লিকেশান করে দিন। সেদিন কলকাতায় এসেছিলেন, সেখানেও বলে গেলেন শান্তনুদের যে 30 দিন সময় দিচ্ছি, 30 ডেজ না 30 ডেজ বলেননি, সেখানে বলেছেন কি আপনারা অবশ্যই নাগরিকত্বের জন্য আবেদন করুন, উনি নাগরিকত্ব কনফার্ম করাবেন। যদি আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে, যদি আপনার কোনো বিশেষ ব্যাকগ্রাউন্ড না থাকে, আপনি অবশ্যই নাগরিকত্ব পাবেন। আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করুন। 50 টাকা খরচা হয়, 50 টাকা খরচা হয় সব পেপার ঠিক থাকলে। বসে থাকবেন না, অনলাইনে অ্যাপ্লাই করে ফেলুন। অ্যাপ দিয়ে দিয়েছে মোবাইলে, অ্যাপ্লিকেশানস সিএএ 2019 সিটিজেনশিপ অ্যাপ্লিকেশানস, গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন, পেয়ে যাবেন। ওয়েট করবে, দেরি করবেন না। এটা কিন্তু হতে পারে আপনার শেষ সুযোগ, হতে পারে আপনার শেষ সুযোগ। এটা হতেই পারে যে আগামী দিন আরেকটা অ্যামেন্ডমেন্ট নিয়ে চলে আসলো, সেখানে আপনি ম্যাচ করছেন না। লিগাল ইললিগাল যেভাবেই ভারতবর্ষে এসে থাকুন না কেন, 2014 31শে ডিসেম্বরের মধ্যে যদি এসে থাকেন, অতি অবশ্যই সিএএতে নাগরিকত্বের জন্য আবেদন করে ফেলুন। এইবার এই সুযোগ সীমিত সময়ের জন্য, ঠিকই বলেছেন। এবার শেষ কথা, যে খুব বড় ভিডিও তো আমি বানাই না, মোটামুটি ওই 17-18-20 মিনিট হয়, একটাই একটু বড় 30 মিনিট হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। সব থেকে ইম্পর্টেন্ট আজকের সমাজে সতর্ক থাকবেন। জয় শ্রীরাম, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আবার দেখা হবে আমার নতুন ভিডিওতে। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবকে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন, কারণ আমি খুব সহজ সরল ভাষায় আপনাদের জন্য
এরপর থেকে প্রতিদিনই হয়তো কিছু না কিছু নিয়ে আসবো যেগুলো আপনাদের জীবনে খুব কার্যকরী, খুব প্রয়োজন। তো শেষবারের মতো জয় হিন্দ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।